সন্ধ্যার সময়ে আজও সকলে হরিচরণ চাটুর্যের হাভেলিতে যাত্রা দেখতে চলে গেল, পঙ্কজবাবু পর্যন্ত। কল্যাণীও ভেবেছিল সে যাবে, কিন্তু বিকেলের ডাকে মিনু ও মীরার বেশ বড় দুখানা চিঠি এলো। কল্যাণী তক্ষুনি জবাব লিখতে বসল। চিঠিতে একবার হাত দিলে না শেষ করে ওঠে না সে। লিখতে লিখতে সন্ধে হয়ে গেল। ওরা গেল চলে। ওসমানকে চিঠি পোস্ট করতে দিয়ে কল্যাণী তেতলার বারান্দায় একটু পায়চারি করতে গেল। হাতে সুপ্রভার বইখানা, দ্য রেড লিলি। বারান্দায় পা দিয়ে দেখল চন্দ্রমোহন একটা সোফার ওপর বসে আছে। এ লোকটার কথা সারা রাত ভুলেছিল কল্যাণী। পৃথিবীতে যে এ মানুষটি আছে তাও মনে ছিল না। একে দেখেই সে পিছিয়ে সটকে যাচ্ছিল, কিন্তু চন্দ্রমোহনের হাতের বইটার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইল কল্যাণী। চন্দ্রমোহন বললে, ও আপনি? একটু কেশে বললে, আপনিও বুঝি যাত্রা দেখতে ভালোবাসেন না? বেশ বেশ। চন্দ্রমোহন তার হাতের বইটা ধীরে ধীরে বন্ধ করলে। বললে, ও বসেছেন, বেশ বেশ। আমিও ভাবছিলাম বই না পড়ে কথাবার্তা বললেই বেশ লাগবে। চন্দ্রমোহন কল্যাণীর দিকে তাকিয়ে বললে, আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে বাঙালির ঘরে এরকম রূপ থাকতে পারে, কিন্তু থাকে বাঙালির ঘরেই। শিল্পীরা এজন্যেই বাঙালি মেয়ে বিয়ে করবার জন্য পাগল। কল্যাণী বললে, আপনার হাতে ওটা কি বই? এটা? হ্যাঁ, এই বইটা। চন্দ্রমোহন বইটার শিরোনামের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললে, এটা হচ্ছে অ্যান ইন্টেলিজেন্ট। কোথায় পেলেন এ বইটা? এই সোফার ওপরেই ছিল। বই সোফার ওপরে? হ্যাঁ। ঠিক মনে আছে আপনার? চন্দ্রমোহন বললে, বাহ। কল্যাণী বললে, কখন পেলেন? এই তো এক্ষুনি এসে। এই এসে পেলেন? হ্যাঁ, কে যেন ফেলে গিয়েছিল। আপনি হয়তো। কল্যাণী নিস্তব্ধ হয়ে চন্দ্রমোহনের দিকে তাকালো। চন্দ্রমোহন বললে, এ একরকম বই, না আছে মাথা, না আছে মুন্ডু, না আছে কোনো মানে। এসব বই মানুষের পড়া উচিত নয়। কল্যাণী বললে, সোফার উপর এ বই কে এনে রাখল? আমার যদ্দূর মনে পড়ে আমি তো সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। কাল রাতে ঘুমোবার আগেও টেবিলে বসে পড়েছি বইখানা। সকালে দেখি কোথাও নেই। চন্দ্রমোহন বললে, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন, এইখানেই রেখে গিয়েছিলেন। এরকম ভুল মাঝে মাঝে আমাদের সকলেরই হয়। কল্যাণী বললে, এ বারান্দাও তো আমি 25 বার করে দেখে গেছি। সোফাই যদি থাকবে তাহলে আমার চোখে পড়ল না কেন? চন্দ্রমোহন বললে, পড়েনি তো। একটু পরে বললে, একটা সামান্য বই কোথায় ছিল না ছিল এই নিয়ে মানুষের বক্তব্য বেশিক্ষণ চলতে পারে না। কল্যাণী ঠোঁট কামড়ে চুপ করে রইল। চন্দ্রমোহন বললে, আসল কথা হচ্ছে এ বই আমাদের পড়া উচিত নয়। কল্যাণী বললে, নাইবা পড়লেন? না, পড়ব না আমি। দিন বইটা। চন্দ্রমোহন কল্যাণীকে বইটা ফিরিয়ে দিয়ে বললে, আপনার বেশ ভালো লাগে? কল্যাণী কোনো জবাব দিল না। চন্দ্রমোহন বললে, আমি ব্যবসায়ী হয়েও প্রেমিক হয়েছি, প্রেমিক হয়েও মাস্টার হতে পেরেছি। বলে সে একটু হাসল। পরে বললে, এখন একটু মাস্টারি করা দরকার। প্রেম না হয় আর এক সময় হবে। কল্যাণী উঠে দাঁড়াল। চন্দ্রমোহন বললে, শুনুন। কিচ্ছু শুনবার নেই। কল্যাণী চলে যাচ্ছিল। চন্দ্রমোহন বললে, কথা আছে, শুনুন। আপনার বাবা। কল্যাণী এক নিমেষের জন্য দাঁড়ালো। বাবার কথা এ আবার কি বলতে চায়? চন্দ্রমোহন বললে, আপনার বাবা আর আমি কাল আপনার কাছে গিয়েছিলাম। আমার বাবা?
হ্যাঁ, আপনার বাবা আর আমি। আমার কাছে গিয়েছিলেন বাবা? হ্যাঁ। কখন? কাল রাতে। কোথায়? আপনার ঘরে। কল্যাণী বিস্মিত হয়ে বললে, রাতে আমার ঘরে? কখন? একটা সোফার ওপর বসল সে। চন্দ্রমোহন বললে, তখন আপনি ঘুমোচ্ছিলেন। কল্যাণী স্তম্ভিত হয়ে বললে, বাবা তখন আমার ঘরে ঢুকেছিলেন আপনাকে সঙ্গে করে? হ্যাঁ। কল্যাণী আড়ষ্ট হয়ে চন্দ্রমোহনের দিকে তাকিয়ে রইল। চন্দ্রমোহন বললে, বিশ্বাস হয় না বুঝি? কল্যাণী রুদ্ধ নিঃশ্বাসে চন্দ্রমোহনের দিকে চেয়ে রইল। চন্দ্রমোহন বললে, একটা দরকারি কথার প্রসঙ্গে গিয়েছিলাম। সে কথা কল্যাণীর কানে গেল না। অত্যন্ত ব্যথিত হয়ে সে বললে, আমার বাবা আপনাকে নিয়ে গিয়েছিলেন? হুম। চন্দ্রমোহন বললে, আপনার টেবিল নেড়ে চেড়ে দেখলেন আপনার বাবা। আমার বাবা? কল্যাণীর শরীর মন নিঃশ্বাস ফেলতে চাইছে না যেন আর। হ্যাঁ, এই বইটাও তিনি নিয়ে এলেন। এই বইটে? হ্যাঁ। নিজের ঘরে নিয়ে গিয়ে পড়ছিলেনও বুঝি? নিজের ঘরে নিয়ে গিয়ে পড়েছিলেনও বুঝি। পড়ে তার অত্যন্ত খারাপ লাগলো। যাত্রা শুনতে যাওয়ার সময়ে এই সোফার ওপর ফেলে গেলেন, আমাকে পড়তে বললেন। আমারও ভালো লাগেনি। আপনার টেবিলের সব বইগুলি তিনি দেখেছেন, বড্ড দুঃখিত হয়েছেন তাতে। কল্যাণী হঠাৎ চেঁচিয়ে উঠে বললে, আমি বিশ্বাস করি না, মিথ্যে কথা সব। চন্দ্রমোহন বললে, আস্তে। কল্যাণী তেমনি চিৎকার করে উঠে বললে, কক্ষনো না। চন্দ্রমোহন বললে, ছি। কল্যাণী বললে, না না না, আমার বাবা কিছুতেই নয়। মেজদা হতে পারে, ছোটদা হতে পারে, মা হতে পারে, বাবা নয়। বলুন বাবা যাননি, বলুন, বলুন আপনি। চন্দ্রমোহন বললে, যদি গিয়ে থাকেন আপনার মঙ্গলের জন্য গিয়েছেন, তাতে খারাপ তো কিছু হয়নি। কল্যাণী আড়ষ্ট হয়ে বললে, আমার মঙ্গলের জন্য? বাবা মা মঙ্গল ছাড়া আর কি চান? আমার ডায়েরি? আপনার ডায়েরিটাও দেখেছেন তিনি। বাবা? হ্যাঁ, কয়েক পাতা কেটেও রেখেছেন। কল্যাণীর সমস্ত শরীর কাঁপতে লাগল, যেন প্রবল প্রচণ্ড মেরুর শীত এসে ঘিরে ধরেছে তাকে। চন্দ্রমোহন তাকিয়ে তাকিয়ে মেয়েটির আপাদ মস্তক দেখতে লাগলো শুধু। এই মেয়েটির কোনো মঙ্গল, কোনো কল্যাণ, কোনো ভবিষ্যতের চিন্তা তার মনের ত্রিসীমানায়ও ছিল না। এর অভূতপূর্ব রূপও মুহূর্তের জন্য অর্থহীন হয়ে গেল চন্দ্রমোহনের কাছে। মন তার কেমন দুরন্ত গভীর ক্ষুধায় ভরে উঠল। হা বিধাতা, কেমন একটা গভীর ক্ষুধায়। কিন্তু প্রবল পরাক্রমের সঙ্গে নিজেকে সংযত করে নিলে সে। বললে, কল্যাণী, তুমি কষ্ট পাচ্ছ। কেন এত কষ্ট পাও? আমি তোমাকে আমার প্রাণ দিয়ে ভালোবাসি কল্যাণী। নিজের সোফাটা এগিয়ে আনল চন্দ্রমোহন। কল্যাণী আরক্ত চোখ মেলে হাত ইশারা করে চন্দ্রমোহনকে সরে যেতে বললে। চন্দ্রমোহন নিতান্ত দ্বিধাহীন নিস্পৃহভাবে সরে গিয়ে আগের জায়গায় বসল আবার। তারপর ধীরে ধীরে উঠে সেখান থেকে সে চলে গেল। নইলে তার ক্ষুধাকে সে রাতে কিছুতেই সে জয় করতে পারত না। পরদিন সকালবেলা পঙ্কজবাবু বললেন, হ্যাঁ, গিয়েছিলাম বটে। পরশু রাতে? হ্যাঁ। আমি তখন ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? তখন কেন গেলে বাবা? দরকার ছিল। চন্দ্রমোহনবাবুকেও সঙ্গে নিয়েছিলে? হ্যাঁ। কল্যাণী বিহ্বল হয়ে বললে, ওকে কেন নিলে? কি হয়েছে তাতে? কল্যাণী হতাশ হয়ে বললে, বাবা, চন্দ্রমোহনকে আমি আমার ছেলের মতো মনে করি। তোমার ছেলের মতো?
হ্যাঁ, বিজলির থেকে ভালো নয় কি? পর্দার থেকে ভালো? ঢের, ঢের 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 ভালো। কল্যাণী দু এক মুহূর্ত নিঃশব্দ হয়ে রইল। পঙ্কজবাবু নীরবে চুরুট টানতে লাগলেন। কল্যাণী বললে, আমার টেবিলের বইগুলো দেখেছিলে তুমি? হ্যাঁ, ওরকম বই কেন তুমি পড়ো? ওসব বই কে তোমাকে দেয়? ফরাসি ডিকাডেন্সের ভগবানহীন সংযমহীন নরমাংসের নারী মাংসের নরককুণ্ডের বই সব কে তোমাকে দেয়? কোত্থেকে পাও? কল্যাণী এ বিশেষণগুলোর একটিরও কোনো মানে বড় একটা বুঝল না। সুপ্রভা অবশ্যই কয়েকখানা ফরাসি উপন্যাসের ইংরেজি অনুবাদ তাকে দিয়েছিল, কিন্তু সেগুলো কল্যাণী পড়তে পারেনি, বোঝেনি। দু এক পাতা পড়ে কিছুই হৃদয়ঙ্গম হয়নি তার। সে নীরব হয়ে রইল। হা হা, বেচারি কল্যাণী। সাহিত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর্টের সঙ্গেও না। যাদের কিছু আছে তারা কয়েকখানা বই দিয়েছিল তাকে। সেগুলোর সুন্দর সুন্দর মলাট বাঁধাইয়ের চমৎকার কারুকার্য দেখে নিজের টেবিলের ওপরে রেখেছিল মেয়েটি, নিতান্তই টেবিল সাজাবার জন্যে। আর্টের কি বোঝে সে? সাহিত্যের কি জানে? জীবনের কি বোঝে? জীবনের কাছে সে ঢের ঢের নিরপরাধ। পঙ্কজবাবু বা গুণময়ীও ততখানি কোনোদিন ছিলেন না। পঙ্কজবাবু না বুঝে মেয়েটিকে অপরাধী সাজিয়ে আর্ট ও সমালোচনার থেকেও একেবারে ছিটকে গিয়ে জীবনের নানা রকম স্থূলতার কথা বলতে লাগলেন। নিজে ব্যাহত হতে লাগলেন, মেয়েটিকে মর্মান্তিক ব্যথা দিতে লাগলেন। পঙ্কজবাবু বললেন, তোমার ডায়েরিও দেখলাম। ওসব কি লিখেছ তুমি? আমাকে ভুল বুঝিয়েছ এতদিন বসে। তারিখের পর তারিখ মিলিয়ে দেখলাম। বায়োস্কোপ দেখেছ, সার্কাস দেখেছ, কার্নিভালে গিয়েছ, লাকি 7 খেলেছ, সোডা ফাউন্টেনে গিয়েছ। তুমি থিয়েটার অবধি দেখেছ কল্যাণী, ওই কিসে বাঁদরটার সঙ্গে। আর বাড়িতে আমাকে চিঠি লিখেছ আমি কিচ্ছু দেখিনি। এ তোমার কি অদ্ভুত অন্যায় বলো দেখি কল্যাণী। কল্যাণী কেঁদে ফেলল। পঙ্কজবাবু বললেন, শুধু কি তাই? মেয়েদের সঙ্গে কত কি অনাচার করো তুমি বোর্ডিংয়ে। পঙ্কজবাবু একটু থেমে বললেন, এই বিধাতাহীন নরমাংসের নারী মাংসের বইগুলো পড়ে এই রকমই তো হবে। কোন মেয়ে তোমাকে চুমু দিল তাই নিয়ে তুমি কবিতা করতে আরম্ভ করলে? চারদিককার ডিকাডেন্সের শয়তান আর্টিস্টদের মতো। কি উৎকট! কল্যাণী অত শত কিছু বুঝল না, বুঝল এইটুকু যে সে উদ্ঘাটিত হয়ে গেছে। সে যা সহজ মনে স্বাভাবিকভাবে সৌন্দর্যের সঙ্গে করেছে, যে জিনিসকে মানুষের প্রশংসা করা উচিত বলে মনে হয়েছে তখন তার, বাবা তার ভিতর পৃথিবীর পাপ ঢুকিয়ে দিলেন। আর সে যা করেনি, যেসবের নাম শোনেনি, যা বোধ করেনি, সেই সবও বাবা তাতে আপত্তি করলেন। সে যদি পারত তাহলে অনেক কথা বলতো বাবাকে, যার পর বাবা তাকে আর অভিযুক্ত করতে পারতেন না, রাগ করতে পারতেন না তার ওপর আর। কারণ মন তার জানে, খুব ভালো করেই জানে যে বাবা যা চান তার নিজের মনও ঠিক তাই চায় এবং তাই সে করে এসেছে। যেখানে একটু আধটু ব্যতিক্রম হয়েছে তা তার দোষ নয়, অপরের দোষে। অপরের দোষেও নয়, কে জানে কার দোষে। কার দোষ জানে না কল্যাণী, কিন্তু দোষটা মানুষের অজ্ঞানতার ও সময়ের ভবিতব্যতার। কল্যাণী আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে ভাবছিল, বাবা কেন এসব বুঝবেন না? কিন্তু বুঝিয়ে বলবার ক্ষমতাও তার একটুও ছিল না। পঙ্কজবাবু বললেন, যাক, ওসব বই মেয়েদের ফিরিয়ে দিও। কল্যাণী শান্তভাবে ঘাড় নেড়ে বলল, দেব। আর ডায়েরিটা পুড়িয়ে ফেলো। ছিঁড়ে ফেলেছি। সমস্ত? হ্যাঁ। বেশ ভালোই হয়েছে। পরে বললেন, আর ওরকম লিখো না।
কল্যাণী বুঝতে পারছিল না যে তার কবিতা বা আর্টই শুধু নয়, তার ভিতরের জীবন স্বপ্ন ও আরাধনা সাধনা ও সৌন্দর্যের জীবন তার দিনের পর দিন ওই লেখার ভিতর দিয়ে ফলে উঠছিল তার। বাবাকে সে বললে আর কোনো দিনও ওইসব লিখতে যাবে না সে। কল্যাণী বললে, আমি বুঝতে পারিনি যে এসব লেখা খারাপ, এর ভেতর অন্যায়। কি যেন বললে তুমি বাবা? বিধাতাহীন, সংযমহীন, নরমাংসের নারী মাংসের। পঙ্কজবাবু কল্যাণীকে থামিয়ে দিয়ে বললেন, না না না, তা নয়, কিন্তু ক্রমে ক্রমে সেই সব দিকে যায়। কিছুক্ষণ ধরে নীরবে চুরুট টেনে পঙ্কজবাবু বললেন, এখন কাজের কথা কল্যাণী। কল্যাণী বাবার দিকে তাকালো। পঙ্কজবাবু বললেন, পরশু রাতে তোমার কাছে গিয়েছিলাম আমরা আরও একটা দরকারে। পঙ্কজবাবু চুরুটটার দিকে একবার তাকালেন, খানিকক্ষণ বসে, তারপর বললেন, তুমি কি কাউকে ভালোবাসো? কল্যাণী মুখ নত করল। পঙ্কজবাবু বললেন, কোনো ছেলে ছোকরাকে কলকাতায়? কল্যাণী অধোমুখে নিরুত্তর হয়ে রইল। বাসনি তাহলে? আমিও তাই ভেবেছিলাম। সে বেশ, সে খুব ভালো কথা। কলকাতায় কলেজ টলেজে পড়ে মেয়েরা অনেক সময়ে অনেক নির্বোধের মতো কাজ করে ফেলে। পঙ্কজবাবু বললেন, যাক, তুমি সেসবের থেকে ত্রাণ পেয়েছ। কল্যাণীর মনে হলো ভালোবাসার থেকে তার মেয়ের ত্রাণ চাচ্ছেন বাবা। বেশ, তাই হোক। যথেষ্ট বিরুদ্ধাচার করা হয়েছে বাবার সঙ্গে। নিজের ভালোবাসার কথা বলে বাবাকে আর সে পীড়িত করতে যাবে না। নিজের ভালোবাসা তার নিজের মনের নিস্তব্ধতার ভিতরেই থেকে যাক। হয়তো ভালোবাসাও পাপ। অন্তত বাবা যদি ডায়েরির মতো সেটা উদ্ঘাটিত করতে পারেন, তাহলে নিশ্চয়ই তা পাপ হবে। বিধাতাহীন, সংযমহীন, নরমাংসের নারী মাংসের জিনিস হয়ে দাঁড়াবে তা। কিন্তু নিজের মনের গোপনে তা এখন পাপ নয়, ভুল নয়, ভয় নয়। পৃথিবীর নানা দিককার নিঃসঙ্গতার ভিতর কেমন একটা ক্রমাগত দীপ্ত অবলম্বনের জিনিস। পঙ্কজবাবু বললেন, তারপর আমাদের জমিদারির যা অবস্থা, দিন দিন দেনা বেড়ে যাচ্ছে শুধু। তোমার দাদাকে বিলেত পাঠিয়ে আমাদের খোয়ারের এক শেষ হয়েছে। কল্যাণী বললে, বর্দার চিঠি পেয়েছো বাবা? মেয়ের কাছে সেসব জিনিস চাপা দিয়ে যেতে চাইলেন পঙ্কজবাবু, কিছু বললেন না। কল্যাণী বললে, আমাদের কাছে চিঠি লেখে না কেন বর্দা? পঙ্কজবাবু কোনো উত্তর দিলেন না। কল্যাণী বললে, মার কাছেও লেখে না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আরও কিছুটা সময় নিস্তব্ধতায় কেটে গেল। কল্যাণী বললে, বর্দা আসবে কবে? আমাকে এসে কত বড় দেখবে না বাবা? যখন চলে গিয়েছিল বর্দা, আমি তখন ফ্রক পরতাম। পঙ্কজবাবু বললেন, জমিদারির তো এই অবস্থা, এক এক সময় মনে হয় কোর্ট অফ ওয়ার্ডসে তুলে দিই। কল্যাণী চমকে উঠল, বললে, না বাবা, তা দিতে হবে না। বলা যায় না, কিশোরকে দিয়েও কিছু হবে না, যা এক প্রসাদ। সে যদি রাখতে পারে তাহলে থাকবে, না হলে আমার আর কিছু করবার নেই, আমার কিছু সাধ্য নেই আর। কল্যাণী অত্যন্ত কষ্ট পেয়ে বললে, আমি ছেলে হলে তোমার ঢের উপকার করতে পারতাম বাবা। পঙ্কজবাবু বললেন, মেয়ে হয়েও কি পারা যায় না? খুব পারা যায়, করবে। কল্যাণী খুব উৎসাহ গর্ব অনুভব করে বললে, আমি খুব পারব। সে ভেবেছিল তাকে বুঝি আর বায়োস্কোপ দেখতে হবে না, সার্কাস থিয়েটার দেখতে হবে না, ডায়েরি লিখতে হবে না, ভালোবাসতে হবে না। এইসব বিরতির কাজ করতে বলবে বাবা তাকে, হয়তো করবে সে। বাবার এইসব নির্দেশ সজ্ঞানে পালন করবে। গুণময়ী এলেন। পঙ্কজবাবু বললেন, তোমাকে দেখে চন্দ্রমোহনের খুব ভালো লেগেছে। আমার কথা শুনছ কল্যাণী? চুরুটে টান দিয়ে বললেন, ছেলেও খুব সৎ। ওদের পরিবার জানি আমি, ওকেও জানি। কল্যাণীর বুকের ভিতর ঢিপ ঢিপ করছিল।
পঙ্কজবাবু বললেন, টাকাও ঢের, আমাদের মতো ২-১০টা জমিদারি কিনে ফেলতে পারে। ওখানে গিয়ে তোমার সুখ হবে, সব দিক থেকে মঙ্গল হবে। কল্যাণীর নিঃশ্বাস আটকে আসছিল। সে ডুকরে কেঁদে উঠে বললে, কি বলো তুমি বাবা? পঙ্কজবাবু বললেন, চন্দ্রমোহন তোমাকে বিয়ে করতে চায়, আমিও চাই তুমি তাকে বিয়ে করো। তোমার মাও তাই চান। তোমার মেজদারও অমত নেই। কল্যাণী কাঁদতে কাঁদতে তর্জন করে উঠে বললে, বলো কি তোমরা সব? মেজদা বিয়ে করবে না তুমি করবে? তবে যে বড় বলছো, ওই উল্লুকটাকে বিয়ে করবো আমি? আমার বাপ হয়ে তুমি এই কথা বলতে সাহস পাও? আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, তবু ওই বাঁদরটাকে বাঁদর ছাড়া আর কিছু বলতে পারবো না। বাঁদর উল্লুক কোথাকার, এত বড় কথা বলে! আকাশ পাতাল ভাসিয়ে অসাড় অবোধ হয়ে কাঁদতে লাগলো কল্যাণী। পঙ্কজবাবু স্থিরভাবে চুরুট টানছিলেন। একটি চুরুট তার ফুরিয়ে গেল, আর একটি তিনি নিলেন, আস্তে আস্তে জ্বালালেন। যেমনি টানছিলেন টেনে যেতে লাগলেন। গুণময়ীও এতক্ষণ চুপ করেছিলেন। গুণময়ী বললেন, ওর যদি না ইচ্ছে করে, তবে আর মিছিমিছি এ দিয়ে কি দরকার? চন্দ্রমোহন ছেলে ভালো বটে, কিন্তু মেয়েরও তো একটা রুচি অভিরুচি থাকে, তাও তো দেখতে হয়। পঙ্কজবাবু বললেন, আমি সব জানি, আমি সব বুঝি। কল্যাণীকে স্থির হতে দাও। নানা রকম বই পড়ে সঙ্গে মিশে ওর মনের ভিতর জিলিপির পাক আর অমৃতির প্যাঁচ। বয়সও কম, নিজের মনটাকে ধরতে পারছে না। তাই আমাদের কাছে থাকলে শান্ত সুস্থির হয়ে ভাবতে পারবে, নিজের মনের কথা টের পাবে, তখন বুঝবে সব। কল্যাণী ধীরে ধীরে মাথা তুলল। পঙ্কজবাবু বললেন, চন্দ্রমোহনের সম্বন্ধেও তো কিছু জানে না। কল্যাণী বলল, আমি জানতে চাই না বাবা। পর মুহূর্তেই বললে, যথেষ্ট জানি ওই উল্লুকটার সম্বন্ধে আমি। চাটগায়ের মগের মতো মুখ, হলদে রং, চোখ দুটো কুতকুত করে, সমস্ত মুখে আছিল আর দাড়ি। বলতে বলতে কেঁদে ফেললে কল্যাণী। গুণময়ী বললেন, ছি, আর বলো না মা। কে বলেছে তোমাকে যে চন্দ্রমোহনকেই বিয়ে করতে হবে তোমার? কল্যাণী মায়ের কাছ থেকে এই সান্ত্বনাটুকু পেয়ে ধীরে ধীরে আঁচল দিয়ে চোখ মুছে একটু শান্ত হয়ে বসল। মনটা তার এখন খানিক ভালো লাগছে। গুণময়ী বললেন, তোমার বাবা তো বলেননি চন্দ্রমোহনকে তোমার বিয়ে করতে হবে, তবে একটু ভেবে দেখতে বলেছেন। তোমার ইচ্ছে যদি হয় তাহলে তুমি করবে। পাত্রটিকে আমাদের খুব ভালো মনে হয়, আমরা তোমার মঙ্গল চাই। গুণময়ী থামলেন। পঙ্কজবাবু কোনো কথা বলছিলেন না। গুণময়ী বললেন, তার আর কিছু নেই, তোমাকে যে এক্ষুনি করতে হবে এমন কিছু নয়। তুমি আমাদের কাছে থাকো, শান্ত হয়ে ব্যাপারটা ভাবো, ধা করে একটা মতলব করে বসো না। তোমাকে বিয়ে করতে বলা হয়েছে বলে অমনি যে তুমি মত দিয়ে বসবে, তাও আমরা চাই না। কিংবা চন্দ্রমোহনকে উল্লুক বাঁদর বলে গাল দিয়ে তাড়িয়ে দেবে, সেটাও ঠিক কথা নয়। একটু স্থিরভাবে ভেবে দেখো কল্যাণী। কল্যাণী বললে, মা, আমি ভাবতে পারি না কিছু, এ আমি কল্পনাও করতে পারি না। ওই তো, ছি ছি, ছেলে মানুষই করতে হয় না। গুণময়ী বললেন। পঙ্কজবাবু চুরুট টানছিলেন। গুণময়ী বললেন, তোমার বাবা আমরা সংসারের ঢের দেখেছি, অনেক কিছু জানি, শুনি, বুঝি। আমরা ভেবে যা বলি তার একটা মূল্য আছে। আমাদের নির্দেশ শুনলে তোমার ভুল হবে না, কিন্তু তবুও তোমার মতামতের স্বাধীনতা দেব আমরা। তুমি যা ভালো বোঝো তাও আমরা শুনব। কল্যাণী বললে, আমি এই ভালো বুঝি যে চন্দ্রমোহনবাবুর কথা ভাবতে গেলেও আমার অন্নপ্রাশনের নারী শুদ্ধ প্যাঁচ খেতে থাকে, তার চেয়েও মৃত্যু আমার ঢের ভালো মনে হয়। কেউ কিছু বললেন না। কল্যাণী বললে, বাপরে, কি ভীষণ! কলকাতা থেকে এসে দেখি একটা মগের মতো, একটা বাঁদরের মতো দোতলার ঘরে বসে আছে, একটা ছাগলের মতো আমার দিকে তাকাচ্ছে।
আমার সমস্ত শরীর ভয়ে, ঘেন্নায়, ব্যথায় কাঁটা দিয়ে উঠল। আর তাকে নিয়ে কিনা এত দূর! বাপরে 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 বাপরে! গুণময়ী বললেন, তুমি বড় অস্থির হয়ে ওঠো কল্যাণী। হব না? তোমরা ভেবে দেখেছ কি ভয়ঙ্কর কথা তোমরা বলেছ আমাকে? গুণময়ী বললেন, চা খেয়েছিলি? না। দুধ? ওভালটিন? না। কিচ্ছু না? কল্যাণী ঘাড় নেড়ে বললে, না, আমার খেতে ইচ্ছে করে না কিছু। গুণময়ী বললে, নে নে, আর একটু দুধ টুধ খেয়ে যা। কল্যাণী বললে, আমার কিছু খেতে ইচ্ছে করে না মা। গুণময়ী বললে, চল চল, না খেলে বাঁচবি কি করে? মায়ের পেছনে পেছনে বাঁচবার আয়োজন করতে অবশেষে গেল সে। এখন খানিকটা শান্ত স্থির হয়েছে তার মন। চন্দ্রমোহনকে বিদায় দিয়ে দিয়েছে একেবারে সে। পৃথিবীটা আবার আনন্দ ও উপভোগের জায়গা বলে বোধ হচ্ছে কল্যাণীর। খুব চমৎকার বেলের পানা খেলো কল্যাণী। এক বাটি ক্ষীর খেলো। 4-5টা কলা, পাউরুটি আর মাখন খেয়ে কিশোরের সঙ্গে লুডো খেলতে বসে দিনটাকে তার পৃথিবীর একটি নিত্য স্বাভাবিক দিনের মতো, তার সমস্ত অতীত জীবনের সমস্ত দিনের মতো অঢেল সুন্দর, নৈসর্গিক মনে হতে লাগল। কিন্তু সন্ধে অন্যরকম। প্রসাদ আর চন্দ্রমোহন পঙ্কজবাবুর বগি গাড়িতে করে হাওয়া খেতে বেরিয়ে গেছে। কিশোরও ছিল না। তেতলার বারান্দায় শুধু 3 জন, পঙ্কজবাবু, কল্যাণী, গুণময়ী। পঙ্কজবাবু বললেন, সারা দিনটা কি করলে কল্যাণী? কল্যাণী সহসা কোনো উত্তর দিতে পারছিল না। একটু পরে বললে, ঘুমিয়েছি, পড়েছি। কি পড়েছ? কলেজের বই। পঙ্কজবাবু একটু হাসলেন, কেমন যেন উদাসীন, ভ্রুক্ষেপহীন একরকম হাসি। কল্যাণীর মনে হলো বাবা পড়াশোনার কোনো মূল্যই দিলেন না, এই রকম করে অবজ্ঞা করে হাসলেন। পঙ্কজবাবু বললেন, এখন মনটা একটু স্থির হয়েছে তোমার? কল্যাণী এ প্রশ্নের কোনো জবাব দিল না। পঙ্কজবাবু বললেন, শান্তভাবে ভেবে দেখলে ব্যাপারটার ভিতর কিছু অমঙ্গল পাবে না তুমি। তোমার মার কাছে যেমন, আমার কাছে যেমন, আশা করি তোমার কাছেও তেমনি জিনিসটা কল্যাণের জিনিস বলে মনে হয়েছে। কল্যাণী বললে, কী জিনিস? পঙ্কজবাবু উত্তর দিতে একটু দেরি করলেন। পকেট থেকে চুরুট বের করলেন, চুরুট নিয়ে খেলা করলেন। পরে চুরুট জ্বালিয়ে নিয়ে আস্তে আস্তে বললেন, চন্দ্রমোহনের সঙ্গে আজও আমার কথা হয়েছে। সে আর অপেক্ষা করতে পারে না। তাকে যা হয় একটা কথা দিতে হবে আমাদের, তা খুব তাড়াতাড়ি। কল্যাণী বললে, কথা দিয়ে দাও যে আমি তাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। পঙ্কজবাবু একটু হেসে বললেন, অত সহজে কি কিছু হয়? কল্যাণী বললে, আমার তা হয়। একটু থেমে বললে, যদি হবার হতো এত কথা বলতে হতো না তো তোমাদের, ঢের আগেই হয়ে যেত। আমি কি বুঝি না তোমাদের কত হেনস্থা হচ্ছে? সেজন্য আমার খারাপ লাগে, কিন্তু তবুও ওকে সরে যেতে বলা ছাড়া আর উপায় নেই। আমার সামনে ওকে বেরুতেও বারণ করে দিও তোমরা। আমি টেবিলে গিয়েও আর খাবো না। পঙ্কজবাবু ও গুণময়ী চুপ করে রইলেন। খানিকক্ষণ নীরবে চুরুট টেনে পঙ্কজবাবু বললেন, কল্যাণী, যদি বুঝতাম তুমি বড় হয়েছ, তোমার মার মতো ভাবতে শিখেছ, তাহলে অন্য কথা ছিল, কিন্তু এখনো তুমি ঢের ছেলে মানুষ। কল্যাণী ছটফট করে নেচে উঠে বললে, আমি ছেলে মানুষ নই, আমি ছেলে মানুষ নই। কে বলেছে আমি ছেলে মানুষ? কেন তোমরা এমন কথা বলো? ও মা, বাবা কেন আমাকে ছেলে মানুষ বলে? আমি বুড়ো মানুষের মতো স্থির হয়ে ভেবে কথা বলছি। আমার মনের ঠিক সত্য কথা বলেছি আমি। জোর করে আমাকে দিয়ে মিথ্যে বলিও না তোমরা। গুণময়ী বললেন, আহ কল্যাণী, থাম রে। স্বামীকে বললেন, আজ থাক। পঙ্কজবাবু চুরুটের ছাই ধীরে ধীরে ঝেড়ে ফেলে নদীটার দিকে তাকিয়ে তাকিয়ে খানিকক্ষণ চুরুট টানলেন।
তারপর মেয়ের দিকে তাকিয়ে খুব নরম সুরে বললেন, কল্যাণী, তুমি তো বায়োস্কোপ দেখতে ভালোবাসো, সার্কাস থিয়েটারেও যাও। তোমার ছোটদার সঙ্গে যে দু একটি ছেলে মাঝে মাঝে তোমাদের বোর্ডিংয়ে যায়, তাদের দেখে তোমার মন একটু আধটু চিড় খায় বই কি। হয়তো ভাবো এদের ভিতর কাউকে পছন্দ করলে জীবনের সঙ্গী করে নিলে মন্দ হয় না। একজন সঙ্গী, স্বামী তুমিও হয়তো কিছুদিন থেকে খুঁজছ, কিন্তু তবুও তোমার মনকে এখনো ভালো করে বোঝনি তুমি। যে জিনিস এখন সর্বতি স্বর্গ মনে হচ্ছে, বাস্তবিকই তা সিদ্ধির নেশা। আমরা যেসব খুব জানি, এসব বিষয়ে তোমার মা ও আমার অভিজ্ঞতার উপর তুমি সম্পূর্ণ নির্ভর করতে পারো। তোমার তাই করা উচিত। তাইতেই তোমার মঙ্গল। তুমি যাই বলো না কেন কল্যাণী, চন্দ্রমোহনকেই তুমি তোমার স্বামী বলে বুঝতে চেষ্টা করো। তাতে তোমার জীবন পয়মন্ত হয়ে উঠবে। আমি তোমার বাবা হয়ে তোমার জীবনের পরম কল্যাণ কি তা খুব গভীরভাবে উপলব্ধি করেই এই কথা তোমাকে বলছি। আমাকে তুমি অবজ্ঞা করো না। কল্যাণী সারা রাত বিছানায় লুটিয়ে লুটিয়ে কাঁদল। একটা পাখির ছানা, যার বাপ মরে গেছে, মা মরে গেছে, চারদিককার দুর্বিষহ ভয়, দুর্বলতা ও উপায়হীনতা ক্রমে ঘিরে ফেলেছে যাকে, এই মেয়েটির ধরের ভিতর যেন সেই আতুর অনাথ ছানার প্রাণ সঞ্চারিত হয়ে উঠেছে। তাকে দেখবার, বুঝবার, গ্রহণ করবার জন্য কোথাও কেউ নেই, কোনো দিনও যেন থাকবে না আর। পঙ্কজবাবু বললেন, এই আমার ইচ্ছা প্রসাদ, তোমার মারও। প্রসাদ বললে, হ্যাঁ, 4 জন পার্টনার, ওদের ব্যবসার নাম আছে, খাতাপত্রখানা সঙ্গে এনেছিল, আমাকে দেখিয়েছে। যতটা বলে ততটা নয়, তবে আমাদের চেয়ে ঢের বেশি টাকা আছে, কাঁচা টাকা অন্তত। পঙ্কজবাবু বললেন, তা তো হলো। প্রসাদ বললে, তাইতেই অনেক দূর হলো বাবা। কিন্তু টাকাই তো সব নয়, ছেলেও খুব সৎ চরিত্রবান ছেলে, সেই জন্যেই আমার আগ্রহ খুব বেশি। চন্দ্রমোহনের জীবনের এদিকটা প্রসাদ বিশেষ কোনো কথাবার্তা বলতে গেল না, চুপ করে রইল। পঙ্কজবাবু বললেন, তাহলে তোমার মত আছে? প্রসাদ বললে, কিন্তু বিয়ের খরচটা খুব সংক্ষেপে সারাই ভালো। কাঁচা টাকার মাল ওদের না হয় খুব আছে, ওদের মেয়েদের না হয় খুব ঘটা করে বিয়ে দেবে, কিন্তু আমাদের তো আর সেরকম অবস্থা নয়। পঙ্কজবাবু অত্যন্ত প্রীত হয়ে বললেন, আচ্ছা, সেসব বোঝা যাবে, বোঝা যাবে। বিজলির টাকাটা বন্ধ করবার পর বেশ একটু আয় দেখা দিচ্ছে, কিন্তু ছেলেটা কষ্ট পাচ্ছে না তো? কোনো চিঠিও লেখে না, একেবারে গুম যে। প্রসাদকে নাক মুখ খিঁচুতে দেখে পঙ্কজবাবু তাড়াতাড়ি বললেন, কল্যাণীকেও আর বোর্ডিংয়ে পাঠাবো না, তাতেও খানিকটা লাভ হবে। পকেট থেকে একটা চুরুট বের করে বললেন, আমি বলেছি, তোমার মাও বলেছেন, এখন তুমিও কল্যাণীকে বেশ একটু ভালো করে বুঝিয়ে বলো। আমাদের চেয়ে হয়তো তোমার কথার শক্তি বেশি হবে, তুমি তার দাদা বলে সে হয়তো বেশ। পঙ্কজবাবু চলে গেলেন। প্রসাদ কথার লোকমাত্র নয়, কাজকেই সে ঢের ভালো বোঝে। কোর্টের থেকে ফিরে এসে একটু খাওয়া দাওয়া বিশ্রামের পর প্রসাদ কল্যাণীর ঘরের দিকে গিয়ে বললে, কই রে কল্যাণী? কল্যাণী দরজা জানলা বন্ধ করে অন্ধকার বিছানার ভিতর জড়সড় হয়ে পড়েছিল। মেজদার গলা শুনে তার যেন কেমন দিনের আলোর পৃথিবীটাকে মনে পড়ল। আশা ও সাধের সুদূর পৃথিবীটা এক মুহূর্তের মধ্যেই তার ঘরের কাছে এসে পড়ল যেন। কল্যাণী ধড়মড় করে উঠে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে বললে, মেজদা, মেজদা এসো। ঘুমিয়েছিলি? না। কি করছিলি অন্ধকারের মধ্যে একা বসে বসে? কল্যাণীর চোখে জল এলো। প্রসাদ বললে, এই বিকেলবেলাটা বুঝি এমনি করে মাটি করতে হয়? প্রসাদ বললে, একদিন তো যাত্রাও দেখলি না, দেখেছিলি? কল্যাণী ধরা গলায় বললে, না। কেন না?
কল্যাণী চুপ করে রইল। প্রসাদ কল্যাণীর ঘাড়ের ওপর হাত দিয়ে বললে, লক্ষ্মী পুজোর সময় আবার হবে, আমার সঙ্গে যাস, আমি তোকে নিয়ে যাব। কল্যাণী বললে, আমাকে নিয়ে যেও তুমি। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। লক্ষ্মী পুজোর সময় হবে? লক্ষ্মী পুজোর সময়, শ্যামা পুজোর সময়। এখন দিওয়ালিও দেখতে পারবি একটা ট্যাক্সিতে করে, না হয় আমাদের বাড়ির গাড়িতেই যাওয়া যাবে। বেশ, সমস্ত শহরটা ঘুরে আসা যাবে বোম পটকা আতশবাজি দেখতে দেখতে। প্রসাদ হেসে উঠল, কল্যাণীও হেসে উঠল। প্রসাদ বললে, চল আজ একটু গাড়িতে করে বেরিয়ে আসি। কল্যাণী আগ্রহের সঙ্গে বললে, কোথায়? নদীর পাড় দিয়ে ঘোরা যাবে, বেশ জ্যোৎস্না রাত আছে। কল্যাণী বললে, চলো। সাজগোজ কর। শাড়ি পরে এসে সে বললে, মেজদা, আর কেউ যাবে? না। দুজনে গেল। গাড়ি খানিকটা চলল। জ্যোৎস্না, নদী, মেজদার অনেক দিন পরে এমন স্নেহ, কল্যাণীর মন নানা রকম ভরসা ও প্রসন্নতায় ভরে উঠল। সে বললে, মেজদা। প্রসাদ চুরুটে একটা টান দিয়ে বললে, কি রে? তোমাকে একটা কথা বলবো আমি। বল। কিছু মনে করো না তুমি মেজদা, তোমাকে না বললে কাকে বলবো আমি আর? প্রসাদ কল্যাণীর পিঠে হাত বোলাতে বোলাতে সস্নেহে বললে, কি কথা? চন্দ্রমোহনের কথাটা আগাগোড়া সে বললে প্রসাদকে। প্রসাদ খানিকক্ষণ চুপ করে রইল। কল্যাণী বললে, হে লোকটাকে তুমি তাড়িয়ে দাও মেজদা। প্রসাদ চুপ করে তাকিয়েছিল দূর দুর্নিরীক্ষ শূন্যের দিকে, কোনো কথা বললে না। কল্যাণী বললে, তোমার পায়ে পড়ি মেজদা, আমাদের বাড়ি একে আর ঢুকতে দিও না তুমি। ওর গলার স্বর শুনলেই আমার প্রাণ শুকিয়ে যায়, আমার এত কষ্ট হয় মেজদা। প্রসাদ বললে, কিন্তু শুনেছি লোকটার ঢের টাকা আছে। অমন টাকার গলায় দড়ি, সে টাকা তারা সাধু উপায়ে রোজগার করেছে। তা করুক। প্রসাদ একটু ঘাড় নেড়ে হেসে খুব দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললে, কিন্তু আমি যদি মেয়ে হতাম চন্দ্রমোহনকে বিয়ে করতাম। কল্যাণী অবাক হয়ে বললে, কেন? টাকার যে কি সুখ তা তুমি এখনো বোঝনি কল্যাণী। কলকাতায় চন্দ্রমোহনদের রাজা রাজরাদের মতো বাড়ি, সেখানে তার বউ হয়ে বাড়ির পাটরানী হয়ে থাকা, সব সময় দাসদাসীর সেবা, লোকজনের আদর সম্মান, যখন খুশি থিয়েটার, বায়োস্কোপ, সার্কাস, কত কি আমোদ ফুর্তি, সেসবের নামও জানি না আমরা। তারপর মধুপুরে বাড়ি, জামতাড়ায় বাড়ি, শিমুলতলায় বাড়ি, দেওঘরে বাড়ি, দার্জিলিংয়ে বাড়ি, ওদিকে দেরাদুনে, আলমোড়ায়, নৈনিতালে। এমন সুখ তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না কল্যাণী। কল্যাণী হতাশ হয়ে বলল, মেজদা, তুমিও এই কথা বলো? আমি ঠিক কি বলি বোন, সব কথাই তোমাকে বলেছি। কল্যাণী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গাড়ির পাদানের দিকে তাকিয়ে রইল। প্রসাদ বললে, তুমি জানো না হয়তো, আমাদের জমিদারির আর কিছু নেই। কিছু নেই মানে? এখন কোর্ট অফ ওয়ার্ডসে দিয়ে দিলেই ভালো হয়। প্রসাদের হাত ধরে কল্যাণী বললে, ছি, অমন কথা বলো না। ধীরে ধীরে হাত খসিয়ে নিয়ে প্রসাদ বললে, না বলে কি করব? বাবার হাতে আর 2 বছরও যদি থাকে তাহলে আমাদের পথে নামতে হবে। কল্যাণী অত্যন্ত কষ্ট পেয়ে বললে, সত্যি বলছো তুমি মেজদা? দাদার উপর ঢের নির্ভর করা গেছিল, কিন্তু দাদা দিলেন উল্টে আরও পগার করে সব। সে যাক, যা হয়ে গেছে তা গেছে, কিন্তু হবে তা আরও ভীষণ। কল্যাণী পীড়িত হয়ে প্রসাদের দিকে তাকালো। প্রসাদ বললে, দাদা আর ফিরবেন না, সে মন্দ নয়, কিন্তু ফেরেন যদি, দাবি করলে এ বাড়িটা হয়তো তাকে ছেড়ে দিতে হতে পারে, তাকে আর তার মেম সাহেবকে, আর এড়ি গড়ি ট্যাশগুলোকে। কল্যাণী বললে, সমস্ত বাড়িটা দিয়ে তিনি কি করবেন? মেম সাহেবরা সমস্ত বাড়ি না নিয়ে থাকে না, আমাদের সরে যেতেই হবে।
কল্যাণী অত্যন্ত আশ্বাস ও পরিতৃপ্তির সঙ্গে বললে, তখন তোমার কাছে গিয়ে থাকবো আমি। প্রসাদ একটু হেসে বললে, সে কদিন আর থাকতে পারবে তুমি? কদিন আর সম্মানের সঙ্গে সেরকম থাকতে পারবে তুমি? কল্যাণী একটু আঘাত পেয়ে বললে, ভাইদের কাছে গিয়ে থাকতে অসম্মান কি করে হয় মেজদা? প্রসাদ বললে, তা হয়, খুব হয়। কল্যাণী বিমূঢ়ের মতো প্রসাদের দিকে তাকালো। প্রসাদ বললে, তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে কোনো কথা চেপে যাওয়া উচিত নয় তোমার কাছে আমার। শুনতে খারাপ শোনালেও যা স্বাভাবিক, যেমনটি হয়, যা ঘটবে, তাই তোমার জানা উচিত। আমারও খুলে বলা উচিত সব। চুরুটে একটা টান দিয়ে প্রসাদ বললে, জমিদারি বলে আমাদের কারুর কিছুই থাকবে না, কোনো অংশ থাকবে না, সম্পত্তি না, কিচ্ছু না। ওকালতি করেই আমাকে খেতে হবে। আমি বিয়েও করব, হয়তো খুব শিগগিরই। জমিদারি তখন ফেঁসে গেছে। তুমি জমিদারের মেয়ে নও, কিচ্ছু নও। আমার বউ তখন তোমার ঘাড়ে হাঁকবে। খুব জোর দিয়ে এই কথাটা বললে প্রসাদ। সেটা তোমার কেমন লাগবে কল্যাণী? কল্যাণী শিহরিত হয়ে উঠল। প্রসাদ বললে, কিশোর পুরুষ মানুষ আছে, একটা কিছু করেও নিতে পারবে হয়তো, তার জন্য তেমন ভাবনা নেই। কিন্তু তুমি কোথায় দাঁড়াবে? প্রসাদ বললে, আর কিশোরও যে না বিয়ে করে ছাড়বে তা আমার মনে হয় না। তার ওখানে গিয়ে থাকলে তার বউও তোমার ঘাড়ে হেগে বেড়াবে। এর আর কোনো এপিট ওপিট নেই। কল্যাণী বললে, গাড়িটাকে ফিরতে বলো। প্রসাদ গাড়োয়ানকে হুকুম দিয়ে কল্যাণীকে বললে, এই বেলা জমিদারের মেয়ে থাকতে থাকতে চন্দ্রমোহনকে তুমি বিয়ে করে নাও, না হলে পরে দুর্গতির আর শেষ থাকবে না তোমার। কল্যাণী আঁতকে উঠল। প্রসাদ বললে, তুমি মনে করো তুমি খুব সুন্দর, কিন্তু নির্জলা সুন্দর মুখ দেখেই মানুষে আজকাল বড় একটা বিয়ে করে না। আমি নিজেও তা করব না। তোমার মতন এরকম সৌন্দর্য এও অসাধারণ কিছু নয়। তুমি পঙ্কজবাবুর মেয়ে বলেই আজ এই জিনিসের একটা কিছু দাম আছে। চন্দ্রমোহনের স্ত্রী হলে এর দাম আরও 1000 গুণ বেড়ে যাবে। না হলে আমার কুৎসিত মা গেলেও সেই যা বলেছি, হই হই করে তোমার ঘাড়ে ঘাড়ে হাঁকবে। খুব শেয়ানা জিনিস হবে সেটা তখন, না?